দিদি তো গাড়ি যত যাই সব জীবননগর উপজেলাতে বেশি গাড়ি কিনবে তাহলে এই ক্ষেত্রেই নেবে। হ্যালো, বলি প্রায় 7-8টা ব্যবসাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইলাভ পেজে যারা যুক্ত ছিলেন, যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগতম। পবিত্র জুম্মার দিনে আমরা আমাদের যে পূর্বের নিয়ম অনুযায়ী আমরা লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্ট করবেন যে আপনারা সঠিকভাবে ভিডিওটি দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড তারপরে ভিডিওর কোয়ালিটি সব ঠিক আছে কিনা। শুরু করি বিসমিল্লাহ বলে। আমাদের আজকে সাবজেক্ট ছিল যে আমরা বর্ণীয় স্কিমেটিক্স এবং ইজি জেটা ক্লাস নিয়ে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। বেশ কিছুদিন হলো আমরা সঠিকভাবে লাইভ করতে পারছি না, যার কারণ হলো যে রমজান উপলক্ষে আমাদের কাজের সময় কিছু কমে গেছে, প্লাস কাস্টমারের যে একটা কাজ থাকে বা প্রেশার থাকে সেটা সঠিকভাবে আহ, শেষ করা সম্ভব হয় না। আবার আহ, ইফতারের সময়, তারপরে এদিকে তারাবি, সেহরি সব মিলায়ে সময় সংকট, যার জন্য সঠিক সময় সঠিকভাবে লাইভটা করা সম্ভব হচ্ছে না। আর আমরা আমাদের যে ট্রেনিং সেন্টারের যে বিষয়টা আপনাদেরকে সাথে শেয়ার করছিলাম, আমরা ট্রেনিং সেন্টারটি খুব শীঘ্রই স্টার্ট করব। আমাদের যে প্রতিষ্ঠানটি আছে সেখানে যে ডেকোরেশনের যে কাজ ছিল সেটা প্রায় শেষ অংশে চলে এসেছে। আমরা রমজান এর কারণে বা রমজানে রোজার কারণে আমরা ডেটটা পিছিয়ে দিয়েছি। রমজানের শেষে আমরা শুরু করব এবং পূর্বের নিয়ম অনুযায়ী যাদেরকে প্রথম প্রতিশ্রুতি দেওয়া আছে তাদের নিয়েই আমরা শুরু করব আমাদের প্রথম ব্যাচ। ইনশাল্লাহ আপনারা যুক্ত হবেন, লাইভটা শেয়ার করে দিবেন। খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি আমার যে ভিডিওগুলো আপলোড করি সেখানে কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই সম্পূর্ণ তথ্যমূলক ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ভিডিওর বিষয়টা এরকম যে আপনি যদি মনোযোগ দিয়ে আমাদের তথ্যগুলো দেখতে পারেন বা জানতে পারেন তাহলে অনেক কিছুই আছে আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখুন যে অনলাইনে অনেক ভিডিও পাবেন, অনেক লাইভ পাবেন, কিন্তু অনেকেই ভিডিও প্রচার করছে, ভিডিও শেয়ার করছে, কিন্তু কোনো রকম তথ্য পরিপূর্ণভাবে দিচ্ছে না। সেখানে কিছু তথ্য দিচ্ছে, কিছু দিচ্ছে না। তা আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ অনুযায়ী, মানে যতটুকুন আছে আমি গুছিয়ে মানে আপনাদেরকে আহ, একটা বিষয় জানানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা বেশ কিছুদিন আমাদের লাইভ ক্লাসগুলো স্কিপ হয়ে গেছে। আমরা ধারাবাহিকভাবে আমাদের সামনে যে রমজানের যে শুক্রবারগুলো আছে আমরা প্রত্যেক শুক্রবারে দুপুর পরে আমরা লাইভগুলো করার চেষ্টা করব এবং এক একটা বিষয় দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করছেন। আসলে আমাদের সবুজ আছেন, আমার যে সহযোগী আছেন ছোট ভাই, সে আপনাদের মোটামুটি আপনাদের যে প্রশ্নগুলো আছে তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। আর একটা কথা বলে রাখি, আজকে আমরা জুমার নামাজ শেষে নামাজে সেজদারত অবস্থায় আমরা ভূমিকম্প অনুভব করেছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন কোনো না কোনো ভাবে। তার জন্য আমরা শুকরিয়া আদায় করে এবং আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের মাফ করুক এবং আমাদের গুনাহগুলোকে মাফ করুক। যার কারণে আমাদের রমজানে ২ বার ভূমিকম্প হয়ে গেছে। প্রথমটা আমরা কিন্তু টের পাইনি। শেষেরটা অর্থাৎ আজকের যেটা হলো, এটা আমরা কিন্তু অনেক বড়সড় আকারে টের পেয়েছি। তা যাক, আপনারা কে কিভাবে ছিলেন, কে কেমন অনুভব করেছেন কমেন্ট করে জানাবেন। আমরা শেষে আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। তা আমরা শুরু করি। আপনি যদি ভিডিওটি পোর্ট্রেট মোডে যদি দেখতে চান তাহলে ফোনটা হচ্ছে রোটেট করে নেবেন। রোটেট করে নিলে লাইভটা বড় হয়ে যাবে, মানে ভিডিওর স্ক্রিনটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে।
যেহেতু আমি কম্পিউটার স্ক্রিনে ভিডিওটা রেকর্ড করছি বা কম্পিউটার স্ক্রিন শেয়ার করছি, যার জন্য আমার ভিডিওটাই একটু মানে ওয়াইড অ্যাঙ্গেল বেশি আছে। আপনি এটা প্রোটেক্ট করে নেন, তাহলে ঠিক হয়ে যাবে। এখন আমাদের সর্বপ্রথম আমরা কয়েকটা বিষয় জানি। বাজারে আমরা বেশ কিছু আমরা হচ্ছে দেখুন, আমি F64 আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। এটা হলো F64 ডিভাইস, আর পাশে আছে ইজিজেটা ক্লাস, তার কিছু মডিউল আছে। আচ্ছা, আপনারা যখন সফটওয়্যার বক্স কিনবেন, জানতে চাচ্ছেন যে সফটওয়্যার বক্স কোনটা নিলে ভালো হবে, তাদের উদ্দেশ্যে কয়েকটা তথ্য আমি আগে দিব, তারপরে আমরা স্টেপে যাব। হ্যাঁ, এটা হলো F64, আর এটা হলো যে ইজিজেটা ক্লাস। আমি এটাকে একটু খুব যত্ন করে রাখি, কারণ এটা দিয়ে আমার যদি বলি 80 থেকে 90% কাজ সলভ হয়ে যায়। তো এখন F64, ইজিজেটা ক্লাস, ইউ5 এগুলো যারা ব্যবহার করেন, হ্যাঁ, বা করতে চাচ্ছেন, দুইটা কিন্তু আলাদা। যারা ব্যবহার করেন তারা কিন্তু এইটার প্রবলেম সম্পর্কে জানেন এবং এটা কিভাবে আপনার সহযোগিতা করছে কাজে, কোন কাজটা হচ্ছে, এটা আপনি সহজে বুঝে যাবেন। F64 হলো যে একদম আপডেট লেভেলে যারা কাজ করেন, যারা দীর্ঘ 10 বছর কাজ করেছেন, তারা যদি F64টা কিনে ফেলেন, তাহলে সহজে আপনার কাজটা ফাইন্ড আউট করতে পারবেন। আমি মনে হয় বোঝাতে পারছি না। মানে এখানে চেষ্টা করছি যে আপনাদের একটু ভেঙে ভেঙে বোঝানোর, যে আপনি সফটওয়্যার ডিভাইস কোনটা কিনবেন। প্রোগ্রামিং করবেন, ঠিক আছে, প্রোগ্রামিং করার আগে আপনাকে কয়েকটা বিষয় ফলো করতে হবে, যে আপনি কেমন ধরনের কাজগুলো আপনি পাচ্ছেন। তা ধরুন আপনি পাচ্ছেন বেশিরভাগ ইএমএমসির কাজ বা আইএসপি রিলেটেড, যে ইএমএমসি বলেন, যেগুলো যেগুলো হচ্ছে যে আনলক করার জন্য যে শুধু ডিভাইস কিনেন, তাহলে আপনাকে ইজিজেটা ক্লাসটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। ইজিজেটা ক্লাসটা আমাদের এমনই একটা ইম্পর্টেন্ট ডিভাইস, এই ডিভাইসটা যদি কেউ মানে সঠিকভাবে বোঝে, তাহলে রিড রাইট স্লো হোক, কিন্তু আপনার কাজ আটকাবে না। আবারও বলছি যে আপনি যদি ইজিজেটা ক্লাস নেন, আর যদি মনে করেন যে আপনি নর্মালি কাজ শিখবেন, তাহলে এই ইজিজেটা ক্লাস সম্পর্কে যদি আপনি কয়েকটা ক্লাস নেন, 8 থেকে 10টা ক্লাস যদি আপনি ধারাবাহিকভাবে শিখে নেন, তাহলে আপনার জন্য পরবর্তীতে আর কোনো বাধা থাকবে না। ইজিজেটা ক্লাসটা এতটাই ইজি এবং এই কাজটা আপনার কাছে খুব সহজে একটা ফোন ডেড রিপেয়ার, আনলক এগুলো হয়ে যাবে। কেন বলছি, যে ওইটার যে বিল্ড সিস্টেম, ওইটার যে হচ্ছে প্রোগ্রামিং সিস্টেম, ওইটা কোম্পানি এতটা সহজ করে দিয়েছে, যেটা আপনি যে কোনো ফোন খুব সহজে কানেক্ট করতে পারবেন। 1 নম্বর, F64 কেনার পরে আমার মনে হয় না আমি বক্স কেনার পর আমি এত মডেল কখনো দেখেছি। আমি দেখাচ্ছি একটা, ধরুন এই যে একটা ডিভাইস, এটা হচ্ছে যে ইএমএমসি সকেট, এটা গেল, এটা হচ্ছে আলাদা একটা মডেল, যেটা যেখানে আইএসপি আছে, ইউএফএস আইএসপি দুইটাই একসাথে, এর বিভিন্ন কারুকার্য আছে। এই পাশে অনেকগুলো মডেল পার্টস মডিফাই করা লাগছে, করার পরে তারপরে কানেক্ট হয়, কোনোটা হয় না। এদিন আবার কি করলাম আমরা, আবার হচ্ছে এই যে কিনলাম, এই দেখুন, এটা হলো F64 ISP2 ভার্সন। এটা কেনার পর কি হয়েছে, আমি এখন পর্যন্ত 5টা ফোন আমি কাজ করার চেষ্টা করেছি, আমি এই অপশনটা দিয়ে কানেক্ট করতে পারি নাই। তবে আমি যখন ইজিজেটা ক্লাস দিয়ে কানেক্ট করেছি, কানেক্ট হয়ে গেছে। আবার আমি যদি এই যে মডেলটা না দিয়ে যদি আমি ডাইরেক্ট এখান থেকে, এইটার যে আগের ভার্সন ছিল, একটু দেখাই, এই যে এটা এটা সম্পর্কে সবাই তো অনেকে জানেন, এটা সাথে বক্সের সাথে দিয়ে থাকে, এই ফিতাটা দিয়ে এটা দিয়ে কানেক্ট করি। যেহেতু আমার এটা মডিফাই করা আছে, ইজিলি ভাবে কানেক্ট করে। ধরেন আমার এটা মডিফাই করা থাকুক, আমি এটা ব্যবহার করলাম না, যেহেতু আমার এটা ব্যবহার করতে হবে। এইটা ব্যবহার করার সময় এটা তার ব্যবহার করা যাবে না, আমি এটা ব্যবহার করছি, করার সময় এই ফিতা দিয়ে যখন কানেক্ট করছি, আর কানেক্ট হচ্ছে না। যা কোনো প্রবলেম থাকতে পারে, আমি ওটা ফিক্স করার চেষ্টা করব। তা আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন, তারা কি করবেন, যে জিনিসটা কিনলেন, কেনার পরে আপনার কাছে আছেই মাত্র F64 ডিভাইস, ধরেন ইজিজেটা ক্লাস নাই, এবং কোনো কারণবশত আপনি কানেক্ট করতে পারলেন না, আজকে ডিসকানেক্ট বারবার খালি রিট্রাই করার পর, 6টা ট্রাই করার পর একটা হলো, তখন কি হবে, যে আপনার কাজের প্রতি যে শ্রদ্ধা ভক্তি আছে, এটা উঠে যাবে।
ইজি জেট্রাক প্লাসে যে সফটওয়্যার ভার্সন যে সিস্টেম এরা কোম্পানি এখানে অ্যাড করে রাখছে, যদি আমার কাছে মনে হতো যে এটার আপডেট এসেছে এবং 1 লাখ টাকা দাম, তা আমার মানে সাধ্য না থাকলেও আমি চেষ্টা করব যেটা কেনার। এটা এমন একটা ডিভাইস, যদি আপনার কাছে মনে হয় যে আপনি নতুন টেকনিশিয়ান, তাহলে সর্বপ্রথম ইজি জেট্রাক প্লাস কেনেন। ইজি জেট্রাক প্লাস নিলে আপনার কাজগুলো খুব সহজে হয়ে যাবে এবং এটার যে সলিউশন আছে খুব ইজি। আপনি যে কোনো অনলাইনে সার্চ করবেন, মানে অনলাইন তো যে কোনো না, গুগলে সার্চ করলেই যে কোনো একটা তথ্য দিয়ে আপনি কাজ করবেন, যে কোনো একটা আইএসপি পিন আউট দিয়ে এটার কাজ করবেন, একেবারে সহজে আপনার যে কোনো ফোন কানেক্ট হয়ে যাবে। কিন্তু আর যখন F64 নিতে যাবেন, X64 এ নিয়ে এটা দিয়ে আপনার কোনো সময় কানেক্ট হবে, কোনো সময় হবে না। হয় আপনার ভুলে কানেক্ট হবে না, অথবা ঈদের ভুলের কারণে কানেক্ট হবে না। এখন তখন আপনি ঈদের গালি দিবেন অথবা নিজের ব্যর্থতা মনে করবেন। 1 নম্বর। এটার একটা সুবিধা বলি। এটাতে সুবিধা হলো যে আপনি যে কোনো ফোন, মানে যে কোনো আইএসপি যদি কানেক্ট করাতে পারেন, এটা সাপোর্টেড যে আইএসপি গুলো আছে, তাহলে এটা রিড রাইট স্পিড খুবই ভালো। রিড রাইট স্পিড আমাদের এই জন্যই প্রয়োজন। আমরা অনেক সময় কি হয় যে ফোন গ্লোবাল করি, চায়না থেকে গ্লোবাল ভার্সন করি, কিন্তু সেটা বুটলোডার লক থাকে, আনলক করা পসিবল হয় না। তখন আমাদের কি করতে হয়, চিপ অফ কাজ করতে হয়। চিপ অফ কাজের জন্য তখন কিন্তু আমাদের ফাইল রাইট করা লাগে। আর একটা ফাইল রাইট করতে হলে 10 থেকে 15 জিবি একটা ফাইল হয়ে থাকে। সেই ফাইল যদি রাইট করতে হয়, আর যদি নেট হচ্ছে বক্সের স্পিড যদি স্লো থাকে, তাহলে সারাদিন লেগে যাবে। আবার যদি এর ভিতরে কোনো কারণবশত ঠোকা লেগে ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আবার আপনাকে শুরু থেকে কাজ করতে হবে। তাই যাই হোক, আমরা মোটামুটি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম F64 এবং ইজি জেট্রাক প্লাস সম্পর্কে। এবার আসি আমরা কম্পিউটারের স্ক্রিনে আসি, বর্ণীয় সম্পর্কে। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি কাজের শুরুতে আপনি কোন স্টেপ ফলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কাজ ধরেন শুরু করলেন এবং নতুন টেকনিশিয়ান, বিগিনার টেকনিশিয়ান, তা আপনার দরকার কি যে কোন স্টেপটা নিয়ে আপনি আগে আবেন। আপনাকে সর্বপ্রথম মোবাইলের হার্ডওয়্যার সেকশনটা সঠিকভাবে বোঝার জন্য আপনাকে কিন্তু বর্ণীয় স্কিম্যাটিক্সটা নিয়ে নিতে হবে। বর্ণীয় স্কিম্যাটিক্স হলো আমাদের যদি বলি মোবাইল টেকনিশিয়ানদের একটা প্রাণ বলা হয়ে থাকে। এখন একটা মজার কথা বলি, আমরা অনেকে অনেক আগে আমাদের কিছু হচ্ছে যে টেকনিশিয়ান ভাইদের কিছু মানে কাজ দেখেছি। তারা যখন বর্ণীয় যখন ছিল না, তারা তখন কি করতো, যে একটা ফোন এসেছে, ওই যে 1200 1110 মডেলের যে হেডফোন সলিউশনের কথা, মানে হেডফোন সলিউশনের কথা অনেকে জানেন, যে এমআইসির কথা বলি, যদি এমআইসি জাম্পার কিভাবে করতে হয়, তারপরে চার্জিং ইরোর, তারপর টেস্ট মোডের পার্টস তুলে একটা টেস্ট মোড 1200 নোকিয়া 1200 মডেলের টেস্ট মোড পার্টস তুলে ফেললেই ওটা টেস্ট মোড রিমুভ হয়ে যায়। তো এইটা মানে তার তো জানতে হবে যে টেস্ট মোড হয়েছে, তখন আমি জানবো কি করে? আমাকে তো দেখতে হবে কোথাও, অথবা কারো থেকে শিখে আসতে হবে, অথবা নিজের ভিতরে ওইটা আয়ত্ত রাখতে হবে, তাহলে আমি ওই কাজটা করতে পারবো। এটা তো বিষয়। তো এখন ওই কাস্টমারটা যখন আসলে এবং কাস্টমারের সামনে তার কম্পিউটার স্ক্রিনটা শো করানো আছে, এবার সে কি করলো, হাউ টু রিমুভ টেস্ট মোড বাই বা হচ্ছে নোকিয়া 1200 মডেল বা নোকিয়া 1200 টেস্ট মোড রিমুভ সলিউশন। এবার সে দেখলো ওখানে কি একটা পার্টস খুঁচিয়ে তুলে দিল, তুলে দেওয়া মাত্রই হচ্ছে যে ডান হয়ে গেল। তখন কাস্টমারকে সে বিল করলো 300 টাকা বা 500 টাকা। আগেকার দিনে তো টেকনিশিয়ানদের ডিমান্ড ভালো ছিল, এখন আমাদের বাজার নষ্ট হয়ে গেছে, তাই ডিমান্ড নাই। তাই ওই টেস্ট মোডের পার্টস তুলে দেওয়ার পরপরই এটা অন হয়ে গেল। কাস্টমার কিন্তু ওই বিলটা দিতে চাচ্ছে না। তখন বলছে কি, তুমি তো ইউটিউব দেখে ফ্রি সলিউশন নিয়ে ওখান থেকে এটা দেখে রিমুভ করে দিয়ে, তোমার কেন বিল দেবো? এখন বলেন যে সে সলিউশনটা কোনো না কোনোভাবে জেনেছে, জানার কারণে কাজটা করেছে। এবার সে যেভাবে হোক কাজটা করলো, করে কাজটা হয়ে গেল। এখন এখানে টেকনিশিয়ানের সমস্যা কি ছিল? টেকনিশিয়ান কিন্তু সঠিকভাবে এটা কারো থেকে গাইডলাইন নেয়নি। সে কি করেছে, ইউটিউব থেকে একটা সলিউশন দেখেছে, দেখে কাজটা সেরে ফেলেছে, কাজ কমপ্লিট। কিন্তু বর্তমানে আমাদের সুবিধার্থে বর্ণীয় কিন্তু A to Z সলিউশন দিয়ে দিয়েছে। আপনার যখন কাজ থাকবে না, যখন মনে করবেন ফ্রি বসে আছেন, তখন আপনি এই স্কিম্যাটিক্স থেকে যে হার্ডওয়্যার সলিউশন আছে, আপনি এখান থেকে একটা করে সলিউশন গুলো দেখে কিন্তু পর্যায়ক্রমে আপনি কিন্তু কাজগুলো শিখে নিতে পারেন, জেনে নিতে পারেন, যেটা আপনি
না চাইলেও আপনি ওই পয়েন্ট আউট সম্পর্কে সঠিক তথ্য কিন্তু হার্ড হাসে বর্ণীয় থেকে কিন্তু জানতে পারছেন। কিন্তু আপনার কাছে একটা ফোন আসছে, সেটা কি সমস্যা সেটা দেখে আপনি ইউটিউবে সার্চ করলেন, তারপরে কিন্তু ওই সলিউশন জানলেন। আর বর্ণীয় কি করছে, আপনাকে আগে থেকে জানিয়ে রাখছে যে ভাই তুমি এই ক্যামেরার এই মিপি লাইনগুলো মুখস্থ করে রাখো। এখানে ভ্যালু থাকবে হচ্ছে 600, এখানে ভ্যালু থাকবে 535, এখানে ভ্যালু থাকবে 230। এটা কিন্তু আপনি জেনে নিচ্ছেন, তখন কিন্তু আপনি আপনি হলো যে যখন কাজটা শুরু করছেন তখন কিন্তু কাস্টমারের সামনে আপনাকে সার্চ করা লাগছে না। অথবা আপনি যদি বর্ণীয় স্কিমেটিক্স অন করেনও তাতেও কিন্তু সমস্যা নেই, কিন্তু এখানে যে পরিমাণ স্কিমেটিক্স দেখানো আছে আপনি কিন্তু একটা সফটওয়্যার অন করেছেন। সফটওয়্যার অন করার পরে এ টু জেড মেপে ভ্যালু মেপে কাজ করছেন। কাস্টমার কি দেখলো, যে আপনার কাছে একটা আপডেট সফটওয়্যার আছে, ওই কাস্টমারের ওই ফোনের মডেল অনুযায়ী তার কিছু সলিউশন অলরেডি স্কিমেটিক্স দেওয়া আছে, সেইটা নিয়ে পড়াশোনা করে, এটা নিয়ে বোঝে, না হলে ফট করে কি এই সলিউশনটা কি করে বের করলে। তাহলে কি হলো, যে যারা আমরা নতুন আছি, যারা বর্ণীয় কিনছি না, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট হলো। এবার গেল আমরা দ্বিতীয় কথায় আসি, যে বর্ণীয়টা ব্যবহার করবেন এই জন্যে, যদি বর্ণীয়র বিটম্যাপ, তারপর হার্ডওয়্যার সলিউশন, স্কিমেটিক্স, লেআউট, এই অপশনগুলো যদি আপনার সঠিক ধারণা থাকে, তাহলে একটা ফোনের ধরেন আপনি একটা ফোনের একটা আইসি পেয়েছেন, যে আইসির কোনো বিটম্যাপ নাই, যে আইসির কোনো হার্ডওয়্যার সলিউশন নাই, কিন্তু সেখানে আই2সি প্রোটোকল সম্পর্কে আপনার 2টা লাইন জানা প্রয়োজন। সেটা আপনি জানবেন কি করে? সেটা জানতে হলে ওই আইসিটা নাম্বারটা শুধু জানলে আপনি কিন্তু হয়ে যাবে। সে সেক্ষেত্রে আপনি ধরেন, আমি স্ক্রিনে একটু খেয়াল করুন, যে একটা ধরেন আমি বিটম্যাপ অন করলাম। বিটম্যাপে আপনার স্কিমেটিক্সের যে স্কিমেটিক্স এবং লেআউটের যে তথ্যগুলো পাবেন, সেগুলো হুবহু কিন্তু এই বিটম্যাপে কিন্তু লেখা থাকে। যদি আপনি স্পষ্টভাবে পড়তে পারেন বা আয়ত্ত নিতে পারেন, তাহলে সহজে হয়ে যাবে। তো তারই প্রেক্ষিতে আমি কিন্তু একটা ছোট্ট তথ্য দেওয়ার চেষ্টা করছি। ধরুন স্ক্রিনটা একটু বড় করি। এটা ধরুন একটা গ্রাফিক্স লাইন। যদি ফোনের স্ক্রিন যদি আপনাদের ছোট থাকে, আপনারা ফোনটা রোটেট করে নেবেন, তাহলে সঠিকভাবে মানে বিগ ভিউ আকারে দেখতে পারবেন। এখানে দেখুন যে এই যে লাইনটা, এই লাইনটায় কিন্তু প্রত্যেকটা বল সম্পর্কে কিন্তু অ্যাকুরেট নাম দেওয়া আছে। এটা হচ্ছে যে এভিডিডি, এলসিএম, ইএলভিডিডি। এটা হচ্ছে যে ওই যে আমরা যে জানি যে স্বাভাবিকভাবে যে গ্রাফিক্স লাইনের ভিএসপি এবং ভিএসএন 2টা লাইন থাকে, যেটা হলো একটা হলো +5, একটা হলো -5, কিন্তু দুইটাই প্লাস লাইন, দুইটাই কিন্তু প্লাস লাইন। সে কি করে, আইসি থেকে আউটপুট করে। তো সেই লাইনটা কিন্তু এই যে এটা ইএলভিডিডি এবং ইএলভিএসএস। এখন ডিসপ্লের গ্রাফিক্স আইসিতে আপনাকে আমি যেটা বললাম যে আই2সির 2টা লাইন থাকে, এসডিএ এবং এসসিএল। দেখুন এই 2টা লাইন কিন্তু প্রসেসরের ভিতরে গেছে, প্রসেসর থেকে এসছে। এখন কোনো কারণবশত এই আইসিটা আপনার কাছে নাই, মানে এই ডায়াগ্রামটা নাই, অর্থাৎ আপনি যে রেডমি 9 মডেলের গ্রাফিক্স আইসি পেয়েছেন, কিন্তু রেডমি 9 মডেল কোনো বর্ণিত সাপোর্ট নেই। তখন আপনাকে এই যে বিটম্যাপে এই 2টা লাইন আপনাকে খুঁজে বের করতে হবে। একটা আছে আর একটা পুড়ে গেছে। অধিকাংশ সময় গ্রাফিক্স আইসির নিচে যে পয়েন্ট আউট থাকে, এগুলো পুড়ে যায়, পানি ঢুকে ফাঙ্গাস খেয়ে নষ্ট হয়ে যায়। তখন এই লাইনটা ফল্ট হয়ে গেছে, এটা বের করবেন কি করে? আপনার এই আইসিটার লেগ নাম্বার কত, যে C2 লেগের এই বলটা মিসিং আছে, বা এই লাইনটা নিচে ড্রাই হয়ে গেছে বা পুড়ে গেছে। এখন এই ফোনের যে ডায়াগ্রাম আছে, আমরা স্কিমেটিক্সে যেটা পাচ্ছি হার্ডওয়্যার সলিউশনে বা বিটম্যাপে, এটা নাই। তাহলে এই সেম আইসি নাম্বার ধরে আপনি অন্য একটা ফোনের যে গ্রাফিক্স আইসি আছে সেখান থেকে পয়েন্ট আউট করে সেই লাইনটা কোন প্রসেসর, মানে প্রসেসরে কত নম্বর পিনে গেছে, আপনি ওইটা দেখে এটা ফাইন্ড আউট করতে পারবেন। বিষয়টা হচ্ছে যে বিটম্যাপের এই সুবিধা। বর্ণীয় স্কিমেটিক্সটা হলো যে মানে টোটাল যে একটা ফোনের যে এ টু জেড বিষয়গুলো থাকে, সেগুলো সবকিছু একসাথে মার্জ করে নেওয়া। হার্ডওয়্যার সলিউশনটার কাজ কি? হার্ডওয়্যার সলিউশন হলো যে আপনার রাস্তাকে চেনানো। আপনি রাস্তা কিভাবে যাবেন, কতদূর যাবেন, কিভাবে মানে আপনার মাধ্যমটা কি হবে সেটুকুন দেখিয়ে দেবে। কিন্তু ওইখানে যেয়ে আপনার কাজটা কি হবে সেইটা দেখিয়ে দেবে আপনার বিটম্যাপ, এবং সেটা দেখিয়ে দেবে আপনার লেআউট এবং স্কিমেটিক্স। কিন্তু প্রত্যেকটা মডেলের লেআউট খুঁজে পাওয়া যায় না বা স্কিমেটিক্স থাকে না।
কিছু কিছু মডেলে থাকে। যেমন এই যে হট 30i যে মডেলটা আমি এখানে অন করলাম, এই মডেলের কিন্তু আপনার দেখুন যেখানে কোনো স্কিমেটিক্স নাই, এখানে জাস্ট বিট ম্যাপ আছে, ডায়োড ভ্যালু আছে, হার্ডওয়্যার সলিউশন আছে আর ভোল্টেজ আছে। অর্থাৎ মোট 4টা ফাংশন কিন্তু তারা সাপোর্ট দেখিয়েছে। কিন্তু এই ছাড়াও কিন্তু আরো ফাংশন আছে যেগুলো আরো কিছু মডেল দেখলে দেখা যাবে। যেমন আমি যদি হট 5 মডেলটা অন করে দেখুন, এখানে বিট ম্যাপ, ডায়োড, হার্ডওয়্যার সলিউশন, স্কিমেটিক্স এন্ড সার্ভিস ম্যানুয়াল, যেটা ওইটাই নাই, এটা এখানে আছে। তারপর স্মার্ট বোর্ডের কাজ হচ্ছে যে বোর্ডটা বিট ম্যাপের মতনই, কিন্তু বোর্ডের ভিউটা দেখাবে অরিজিনাল যে বোর্ডের যে কালার, একটা মাদার বোর্ডের যে কালার থাকে এরকম সেম কালার। একটু অন করে দেখালে আপনারা ভালো বুঝবেন। বোর্ডের কিন্তু একটা সমস্যা আছে, যদি নেটওয়ার্ক স্পিড স্লো থাকে তাহলে কিন্তু কাজ করবে না। এই স্মার্ট বোর্ডের কিছু সুবিধা আছে। স্মার্ট বোর্ডের কাজ হচ্ছে অনেক সময় কি হয় যে বিট ম্যাপের যে এই যে কালো কালো অংশ দেখে আমরা আইডিয়া করতে পারিনি আসলে এটি কি ক্যাপাসিটার, এটি কি রেজিস্ট্যান্স না রেজিস্টর নাকি হচ্ছে ছোট্ট কয়েল, এরকম কিন্তু ধারণা করতে হয়। আবার যদি আপনি এইটা সম্পর্কে সঠিক জানেন যে যেরকম এখানে এল লেখা আছে, এল লেখা মানে কি আমরা ধরে নিচ্ছি যে এল লেখা মানে আমরা জানি কি কয়েল, সি লেখা মানে কি এই যে সি সি 650 সি লেখা অর্থাৎ কি ক্যাপাসিটার। আসলে কি হচ্ছে যে আপনার আইসি নাম্বারগুলো যদি মুখস্থ না থাকে, সেক্ষেত্রে যদি আপনি বিগিনার হন তাহলে আপনাকে অবশ্যই স্মার্ট বোর্ডটা অন করতে হবে, স্মার্টটা। আর যদি মনে করেন যে আপনি হচ্ছে নতুন বোর্ড, ওইভাবে ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স, আইসি এগুলো সম্পর্কে আপনার এখনো ধারণা হয়নি, তাহলে আপনাকে কি করতে হবে, এই স্মার্ট বোর্ডটা অন করতে হবে। স্মার্ট বোর্ডের সুবিধা কি, ধরেন এটা অন করলেন, এই যে আমি এখানে সাদা, এখানে এই পয়েন্টটা আমার দরকার, একটু খেয়াল করুন, এই যে এখানে ক্লিক করলাম। এবার এই অংশগুলো কত কত জায়গায় গিয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট আকারে কিন্তু এখানে দেখিয়েছে। এই যে এখান থেকে সবুজ পয়েন্ট আউট করে এখান থেকে এখানে কিন্তু ক্যাপাসিটারের এই প্রান্তে লাইনটা এসেছে এবং এই লাইনটার নাম কি, এই লাইনটার নাম আছে ভিসিসি আইও। হ্যাঁ, এখন এইটার অপোজিট সাইডটা কি, অপোজিট সাইডটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না। এখানে যখন আমি ক্লিক করছি, এই ক্লিক কিন্তু আর নিচ্ছে না, কারণ কি এই লাইনটা জিএনডি, তারা জিএনডি কখনো এখানে মার্ক করে না, তারা কি করে পজিটিভ লাইন যেটা শুধু সেই লাইনগুলো তারা মার্ক করে দেখায়। আমার যে পজিটিভ লাইনগুলো আছে সেইগুলো শুধু দেখবো, দেখুন পজিটিভ এগুলো, এইটি কিন্তু হচ্ছে যে একটা চার্জিং আছে বিকিউ সিরিজের চার্জিং আইসির এই যে এই পাশটা আছে জিএনডি আছে, এই লাইনটা কিন্তু মার্ক নেই। এখানে অনেক সময় কি হয় যে বিড়ম্বনায় পড়তে পারেন যে লাইনটা কাজ করছে না, এই লাইনটা মনে এখানে সমস্যা আছে বা তারা দেখায়নি, এই জন্য আপনাকে বিট ম্যাপে আসতে হবে। এখন স্কিমেটিক্সটা কি আর লেআউটটা কি? স্কিমেটিক্স হলো একটা ফোনের টোটাল ফুল ফর্ম, মানে একটা ফোন সম্পর্কে যদি আপনি জানতে চান, ওই ফোনের ভিতরে কতগুলো ক্যামেরা আছে, কতগুলো বেস সেকশন আছে, একটা রেবনে কতগুলো পিন লাইন থাকে, তারপরে একটা ফোন অন করার জন্য কি কি ভোল্টেজ প্রয়োজন হয়, তারপরে একটা ফোনের হচ্ছে সিম বেজে কতগুলো সংযোগ থাকে, প্রত্যেকটা ভোল্টেজ সেকশনে পাওয়ার আইসি কতগুলো খুচরা ভোল্টেজ, ছোট ছোট ভোল্টেজগুলো তৈরি করে, এলডিও কত পিস আছে, এইগুলো টোটাল কিন্তু আপনাকে স্কিমেটিক্সের ভিতরে পাবেন। একটু অন করি, তারপরে আরো ভালোভাবে বুঝতে পারবো। এই যে ধরুন এই যে স্পষ্ট আকারে দেখুন এখানে লেখা আছে যে প্রত্যেকটা এই যে ক্যাপাসিটার কত মান 4.3, তারপরে এটা আছে যে আপনার এই লাইনটা কোথায় গেছে, এখানে ক্লিক করলে অপোজিট সাইডে ওইটা কোন আইসির সাথে সংযোগ আছে সেখানে চলে আসবে। আমরা ক্লিক করলাম কোথায়, সেখান থেকে এখানে নিয়ে চলে আসলো U50B। U50B মানে কি, যে এটা বুঝবো কি করে, এটা তো আইসির একটা নাম্বার, কিন্তু আমরা যে প্রাইমারি যে নাম্বারটা বুঝি সেটা হলো যে MT6580, MT6580 যে আইসি আছে সেই আইসি। এখন কথা হলো যে এটা তো গেল হচ্ছে স্কিমেটিক্স। লেআউটটা দেখতে কেমন, লেআউটের কাজ হলো যে একটা ফোনের একটা বোর্ড ভিউ, ওই যে বিট ম্যাপে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে যে বোর্ড ভিউ, কিন্তু সেটা কোনো আকার থাকবে না, জাস্ট আইসির উপরে শুধু নাম্বারটা থাকবে। অনেকে নাম্বারটা মুখস্থ করতে চান, নাম্বারটা না জেনে তো কাজ করতে পারবেন না, এই জন্যই ওই রেজিস্ট্যান্সের কি নাম, ওই ক্যাপাসিটারের কি নাম, তারপরে নাম্বার, তারপর ওই আইসিটা, ওই যে নেটওয়ার্ক আইসিটার কি নাম্বার সেটা,
এখানে দেখুন এই যে এই আইসিটার নাম, এটা কিন্তু একটা নেটওয়ার্ক আইসি, যেটা আমরা লেগ, এই যে ফুটপ্রিন্ট দেখে কিন্তু আমরা ধারণা করতে পারছি এটা কিন্তু লেগ, নেটওয়ার্ক আইসির যে লেগ আছে, আর মাঝখানে এটা আছে জিএনডি। এখন এইটার কত নাম্বার? U001। আমরা যদি এই আইসির নাম্বারটা না জানি তাহলে কিন্তু আমরা পরবর্তী ধাপে যেতে পারবো না। এজন্য আমাদের এই আইসিটার নাম্বারটা এখান থেকে কপি করতে হবে, U110। এটা যখন আমরা কি করব, এই যে স্কিমেটিক্স আছে এখানে যে শুধু সার্চ করব কি U110 দিয়ে এন্টার দিব। এন্টার দিলেই এটার শুরু এবং শেষ কোনে আছে সেটা দেখা যাবে। এই দেখুন এখানে আছে যে প্রথমে একটা দেখিয়েছে, এটা যখন সার্চ করব একটা দেখাবে। এটার যে ভার্সন, দুইটা ভার্সন থাকে, দুইটা ভার্সন যদি থাকে দেখা যাবে, না হলে একটাই। যেহেতু এটা প্রাইমারি ভার্সন, এটা U110 এবং পরেরটা আছে U1102, তাহলে এইটা না, আমাদের মূল আইসি দরকার আমাদের কিন্তু এইটা। এবার এই নেটওয়ার্ক আইসিটার প্রত্যেকটা লেগ কোন কোন অপশনে কাজ করছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। দেখুন এখানে টিএক্স HBIN, তারপর টিএক্স LBIN, আমরা এই লাইনগুলো দেখুন যে আইসির কিন্তু প্রত্যেকটা ডট থাকে, একটা ডট থাকে, ডটের থেকে কিন্তু নাম্বারিং শুরু হয়, যে এইটা হচ্ছে কত নম্বর লেগ। আপনাকে জানতে হবে যে এই লেগের কাজ কি। এখানে দেখুন যে একটা আইসি দেখুন, একটা জিএনডি দেখা যাচ্ছে, দুইটা, তিনটা, চারটা, মোট 4টা জিএনডি, আর এই পাশে দেখা যাচ্ছে যে পুরোটাই জিএনডি। তাহলে আপনার এই জিএনডি সেকশনগুলো কিন্তু একসাথে কানেক্টেড, দিয়ে এটা আছে যে জিএনডি বডির সাথে গ্রাউন্ড করা আছে। কিন্তু ঠিক অপোজিট সাইডে যে লাইনগুলো থাকে, এই যে আপনার টিএক্স, এই এইচবি, টিএক্স এলবি, তারপরে BS2, BS1, ভিব্যাট, ভিসিসি, এই লাইনগুলো কিন্তু আপনার সঠিকভাবে থাকা লাগবে। আমি মাঝে একটা ভিডিও আপলোড করছিলাম নেটওয়ার্ক সেকশন নিয়ে, একটা লাইন মিসিং থাকার কারণে 2G সেকশন সঠিকভাবে কাজ করছিল না। সেক্ষেত্রে 4G সেকশন কাজ করেছে বা করছিল, এবং 4G সেকশনের কাজ কি? ইন্টারনেট চালানো, ডাটা চালানো, সেই সেকশনগুলো কিন্তু সে প্রপারভাবে সাপ্লাই করছে। তাই যাই হোক, আমরা আরো ডিপলি বিষয় আলোচনা করব, আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আপনি বর্নি স্কিমেটিক্স ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন। এরপরে আসি আমরা হার্ডওয়্যার সলিউশনে কিছু তথ্য শর্ট করে দেখে নিই। হার্ডওয়্যার সলিউশনে ধরেন আপনি ফোনটা অন করলেন, ফোনটা অন করার পর গ্রাফিক্স আছে কিন্তু লাইট নেই। লাইট নেই, তাহলে লাইটের আইসিটা কোথায় আছে, লাইটের সেকশনটা কিভাবে কাজ করে, সেটা প্রাইমারি যে ধারণা সেটা কিন্তু আপনি বর্নিয়র এই বেসিক যে হার্ডওয়্যার সলিউশন আছে এখান থেকে জানতে পারবেন। দেখুন এই লাইট আইসিটা আছে ঠিক বোর্ডের অপোজিট প্রান্তে, মানে নিচের সাইডে, আর বোর্ডের উপর সাইডে থেকে কি আছে, একটা বেস কানেকশন আছে। এখানে দুইটা সংযোগ আছে, অ্যানোড এবং ক্যাথোড লাইন। অ্যানোড লাইনের কাজ কি? যেখানে আপনার ভোল্টেজটা সঠিকভাবে প্রবাহ করা, আর ক্যাথোডের কাজ আছে নেগেটিভ লাইনটাকে সাপ্লাই করা। কিন্তু এই নেগেটিভ লাইনটা কিন্তু সরাসরি লাইট আইসি কিন্তু সাপোর্ট করে। মানে আপনি যদি মনে করেন ক্যাথোডের লাইন অর্থাৎ পজিটিভ নেগেটিভ লাইনটা আপনি বডি থেকে দিবেন, তাহলে কিন্তু কাজ করবে না। আপনাকে অবশ্যই আইসি থেকে নিয়ে আনতে হবে। তা এই হচ্ছে বর্নিও সিস্টেম। বর্নিওতে আরো কিছু ফিচার আছে, যেমন আমরা স্যামসাং ফোনে আগে কাজ করতাম, স্যামসাং ফোনের সিরিজ অনুযায়ী দেখুন এখানে ABCDEFGH এইভাবে সিরিজ দিয়ে রেখেছে। এখন একটা জিনিস ওরা নতুন করে অ্যাড করেছে কি, বেশ কিছুদিন ধরে অ্যাড করেছে, অনেকে জানেন যে এখানে দেখুন আমরা যখন বাইনারি ভার্সন দেখবো A022 এর মডেলটা কি হয়, স্যামসাং A02। আর তারপরে আবার দেখুন যে A037, এটা হলো যে বাইনারি ভার্সন, আর এটার মূল ভার্সন কি A03s। A03s বলে যদি আপনি সার্চ করেন তাহলেও পাবেন, আবার A037 বলে সার্চ করলেও আপনি এই ফোনটার যে ফিচার আছে সেটা সম্পর্কে জানতে পারবেন। এটা হলো বর্নিওর কিছু তথ্য জানানোর চেষ্টা করলাম। আমরা কি করব, বর্নিও যখন আমাদের কাজ করব, যখন একটা ফোনে কাজ করব, যখন শিল্ড ওঠাবো, যখন A to Z প্রত্যেকটা সাইট কাজ করার জন্য স্ক্যানিং করব, তখন আমরা বর্নিও যে বোর্ড ভিউ আছে এটা অন করে নেব। এটা কেন করব, একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করি।
মনে করেন আপনি এই ফোনটা অন করলেন, একটু কম নেমে গেলে আপনার টোটাল এই ফোনের যে বোর্ড ভিউ আছে সেটা দেখতে পারবেন। কম নেমের কাজ কি, যে আপনার ফোনের আইসি কটা আছে, আইসি নাম্বারগুলো কত, আর এই ফোনে কি কি আইসি ব্যবহার করা হয়েছে টোটাল এই ভিউতে দেখা যাবে। আচ্ছা, এটা ধরেন অন হয়েছে। এই ফোনটার কিছু আছে যে ঝামেলা আছে, যখন আপনি টিন ওঠাবেন এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই অনেক সময় কি করে, টিন ওঠাতে যে কর্নারের এই ক্যাপাসিটারগুলো, এই রেজিস্ট্যান্সগুলো ভেঙে ফেলি। যদি আপনি এই বিটম্যাপটা অন করে নিলেন, করার পরে আপনি যখন টিন খুলতে যাচ্ছেন বা টিনে কোনো কিছু আর্টসাউট দিবেন, তখন এই যে লেয়ার আছে, এই লেয়ারের পাশে কিন্তু, মানে লেয়ার বলতে কি, উপরে যে টিন আছে টিনের তো ঝালাই অংশ আছে, এই ঝালাই অংশর একদম কর্নার বরাবর ধরেন একটা কয়েল আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তারপর এখানে ধরেন ক্যাপাসিটার আছে, এই ধাপে ধাপে ধরেন এখানে একটা আইসি আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক ফিল্টারিং আইসি। তাই যাই হোক, এখানে যখন আমি কোনো কিছু বাঁধিয়ে বা কোনো কিছু দিয়ে যখন এই টিনটা উঠাতে যাব, তখন কিন্তু এইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই এই রেস্টুরেন্টটা হচ্ছে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, ক্যাপাসিটার উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি এই ভিউটা অন করে নিলেন, নেওয়ার পর আপনি টিন খুলবেন, টিন খুলতে গিয়ে আপনি কি করলেন, এই যে ফাঁকা অংশ থেকে চাপ দিলেন, তুললেন। অনেক সময় কি হয় যে হিট মেজারমেন্ট অনেক সময় অনেকে থাকে না, হটগান আমরা ব্যবহার করি, হটগানের হিট মেজারমেন্ট যদি সঠিক না থাকে, তাহলে আইসির ভিতর থেকে বল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ভিতরে বল বাস্ট হতে পারে। তখন কি হয় যে আরো কাজ বেড়ে গেল। তা আপনি যদি টিনটা যদি হিট বাদে যদি আস্তে আস্তে সাইড থেকে কর্নার থেকে হচ্ছে যে ফ্ল্যাট দিয়ে তোলার চেষ্টা করেন, আমরা অনেক টেকনিক জানি যে টেকনিকে আমাদের বোর্ডের কোনো আসর পড়বে না, আবার টিনগুলো খুব সহজে উঠে যাবে। মানে এই সিস্টেমে যদি কাজগুলো করা হয়, তাহলে কিন্তু এই যে অংশগুলো আমি যেগুলো দেখালাম এগুলো ভাঙার সম্ভাবনা থাকবে না, এবং সেফলি একটা কাজ করতে পারবেন। মানে বোর্ড ভিউ যদি আপনার সামনে থাকে তাহলে কাজটা ধরেন সহজ হয়ে গেল। বর্ণিয়তে মোটামুটি আমাদের কাজ যতটুকুন দেখানোর আমরা চেষ্টা করলাম, আমরা পরবর্তীতে ডিপলি আরো দেখানোর চেষ্টা করব। বর্ণিয় ছাড়া ধরেন আপনি যদি একটা ফোন কাজ করেন, তাহলে সেই কাজটা হচ্ছে কঠিন হয়ে যাবে। যদি আপনার কাছে আয়ত্ত থাকে, মুখস্থ থাকে, আপনি একটা প্যাড ভ্যালু সম্পর্কে যদি জানেন, একটা হচ্ছে যে রেজিস্টারের মান সম্পর্কে যদি জানেন, তারপরে আপনার ক্যাপাসিটর কোন সেকশনে ক্যাপাসিটর কোন সেকশনে লাগানো যাবে, এই ধারণা যদি আপনার থাকে, তাহলে বর্ণীয় প্রয়োজন নেই। তবে বর্ণীয় হলো যে মোবাইল টেকনিশিয়ানের একটা প্রাণ, সে যদি মনে করে যে সঠিকভাবে সঠিক গাইড অনুযায়ী কাজ করবে, তাহলে কাজটা খুব সহজে হবে, এবং ওই কাজটা ফল্ট হলো এবং কাজটা হচ্ছে না বা হচ্ছে, কেন হলো না এবং কেন হলো, সে কিন্তু জানতে পারবে। এটা হচ্ছে বর্ণীয়র কাজ। বর্ণীয়তে যদি আমরা মানে স্পেসিফিক যদি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি, তাহলে মোটামুটি একটা দিন চলে যাবে, তাও ওইটার অর্ধেক পাঠও শেষ হবে না। তা যাই হোক, আমরা ইতিপূর্বে বর্ণীয় নিয়ে বেশ কয়েকটা মানে ক্লাস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা সেখান থেকে বর্ণীয় যে ধারাবাহিক ক্লাসগুলো আছে শুরু থেকে একদম মানে আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ওটা আপলোড করা আছে। আপনারা সেখান থেকে প্রত্যেকটা পর্ব আছে প্রায় 1 ঘন্টার ওপরে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন থাকতেই পারে, সেই প্রশ্নগুলো আপনাদের আর থাকবে না। এখন আমরা F64 এবং EasyJet ক্লাস এই দুইটা সম্পর্কে কিছু কম্পেয়ার করার চেষ্টা করব। F64 এবং EasyJet প্লাস এই দুইটা হলো দুইটাই প্রোগ্রামিং সফটওয়্যার, এবং প্রোগ্রাম যারা ভালো বোঝেন তাদের জন্য F64 এবং EasyJet প্লাস দুইটাই প্রয়োজন হবে। কেননা আপনি যখন একটা ফোনের ফ্ল্যাশ রিড রাইট করতে যাবেন, ফাইলটা হচ্ছে যে প্রপারভাবে আপনি ফ্ল্যাশ করতে যাবেন শর্ট সময়, তখন আপনাকে F64 ব্যবহার করা লাগবে। আর আপনি যদি মনে করেন যে কোনো ধরনের আনলক করবেন আইএসপি পিন আউটের মাধ্যমে, ইজি F64 আছে যে বক্স আই সকেটে কানেক্ট করার মাধ্যমে, তাহলে আপনার EasyJet প্লাসটা বেস্ট হবে, এবং এটা কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই ফটাফট আপনি চাইলেই কানেক্ট করতে পারবেন। তো যাক, আমি এখন স্ক্রিনে F64 এর কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো F64 এর
2026-এর লাস্ট ভার্সন আপডেট, আমার কাছে ওল্ড ভার্সন আছে। দুইটা ভার্সনে কিছু পার্থক্য আছে এবং কিছু নতুন ফিচার তারা অ্যাড করে রেখেছে। পুরাতনটা অন হয়ে গেছে, না নতুনটা অন হয়েছে। দুইটা ভার্সন, লাইট ভার্সনের জন্য আমরা হচ্ছে মূলত আমি F64 প্রথমত লাইট ভার্সন কিনেছি। কেনার পরে প্রয়োজন অনুসারে কিন্তু সফটওয়্যার হচ্ছে এই যে টুলসগুলো আছে এগুলো কেনার চেষ্টা করছি। তবে এটা একটু কিছুটা বিড়ম্বনা আছে, যেটা হলো যারা নতুন আছে তাদের জন্য খুবই কষ্টকর। আপনারা আস্তে আস্তে যদি প্রোগ্রামিং সফটওয়্যারগুলো ডিভাইসগুলো সম্পর্কে ধারণা রাখেন, তাহলে আস্তে আস্তে কাজ হয়ে যাবে। বর্নিওর অ্যাক্টিভেশন প্রাইসটা সঠিক জানা নাই। বর্নিওর অ্যাক্টিভেশন প্রাইসটা আমি জানিয়ে দেব খুব শীঘ্রই। এটা যদি আপনারা যদি মনে করেন যে বর্নিও অ্যাক্টিভেশন করতে চাচ্ছেন, বর্নিও প্রয়োজন, তাহলে আমাদের ইনবক্সে মেসেজ দিবেন। যারা রিসেলার আছেন তাদের সাথে আপনাদের সন্ধান করিয়ে দেবো, যেহেতু আমি সফটওয়্যার অ্যাক্টিভেশনের কাজ করি না। তবে 2 ইউজার আছে, 1 ইউজার আছে। ওটার বর্তমান প্রাইস রেট একটু কম বেশি আছে, তো যার জন্য এটা আন্দাজে কথা বলাটা ঠিক হবে না। এখন আমরা এই দুইটা সফটওয়্যার অন করলাম, কারণ কি দুইটা সফটওয়্যারের বেশ কিছু পার্থক্য আছে, যেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। যে এটা ধরেন এই যে আপডেট যে সফটওয়্যারটা আছে এটা যখন অন করবেন, এই যে তারা যে এই যে V2 বলে যে সকেটটা তারা নিয়ে এসেছে, তার একটা ইন্টারফেস কিন্তু তারা অলরেডি এটার মধ্যে অ্যাড করেছে। একটু দেখাই। আপনি F64 বক্স যদি নেন তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট স্টেপে মডিফাই করে নিতে হবে। তারা এখনো প্রপারভাবে মডিফাই করে দেয়নি। কারণ হলো যে এটার যে সর্বশেষ যে কোম্পানির যে বিজ্ঞপ্তি ছিল, সেখানে আমাদের অনেক টেকনিশিয়ান ভাইরা আপনার মাইক্রনের যে র্যাম আছে সেই র্যামের যে ক্লক স্পিড আছে, ক্লক স্পিড আছে আপনার সর্বোচ্চ স্পিডটা তারা ব্যবহার করার চেষ্টা করছে। ক্লক স্পিডের হিসাবটা কেমন, যে মাইক্রন এই যে 104 যে ক্লক স্পিড আছে এইটার কথা বলছি। এখানে দেখুন যে এই স্পিডটা যদি আপনাকে পেতে হয় তাহলে বক্সের কিছু মডিফাই করা লাগে। বক্সের কিছু আইসি আছে যেগুলো চেঞ্জ করে ফেলতে হয়। আইসিটা দেখতে কেমন দেখুন, এখানে ছবিতে একটু দেখানোর চেষ্টা করি। এই যে আইসি গুলো আছে না, এই যে এইগুলো ছোট ছোট যে চিপ গুলো আছে, এই চিপের ভিতরে দু একটা আছে যে আইসি মডিফিকেশন করতে হয়। এই মডিফিকেশন করার পরে আপনার স্পিডটা পাবে, কিন্তু এটা হলো এক লেভেলে হয়ে যাবে। তখন লো লেভেল, হাই লেভেল, মিড লেভেল বলে তিনটা লেভেল থাকে আমরা জানি। তখন কিন্তু ওই আইসি গুলো আর কাজ করবে না, যার জন্য স্পিড আপনার স্বাভাবিকভাবে যদি 52 mAh এর যে যদি আপনি রাইড করেন, তাও স্বাভাবিকভাবে আপনার কাজটা হয়ে যাবে। তো যাক, যে যেরকম প্রয়োজন মনে করে। এখন এই নতুন যে সফটওয়্যারটা অন করলাম, সফটওয়্যারটা অন করার সময় তারা কিছু থিমসে পরিবর্তন করেছে আর কিছু ইন্টারফেস নিয়ে এসেছে। দেখুন খুব শর্ট টাইমে আসবে স্ক্রিনে, আবার চলে যাবে। একটু খেয়াল করুন, এই যে FPC V2 বলে যে কেবলটা আছে, নতুন যে আপডেটটা বের করেছে সেই কেবলের সাপোর্টেড এই নতুন সফটওয়্যারটা। এটা দেখুন যে আমি যেটা কিনেছি এটাও কিন্তু সেই সেম ISP2 ভার্সন। হ্যাঁ, এর সাথে যে ফিতেটা আছে ফিতেটাই কিন্তু ওইটা লেখা নাই, এটার আরো ভার্সন। তাহলে বোঝেন একটা বক্স কেনার পরে যদি আপনাকে এই পর্যায়ক্রমে শুধু সকেটে কিনতে হয় আর এরকম ফিতে কিনে বেড়াইতে হয়, তাহলে কাজটা করবেন কখন? তো যাক, এটা নিয়ে আমার অনেক মানে কমপ্লেন আছে, মন খারাপ। হয়তো আমি বুঝছি না বা যারা এক্সপার্ট আছেন তারা বুঝছে। মানে মোটামুটি এটা নিয়ে কাজ টুকটাক আমার চলে যাচ্ছে, কিন্তু যারা নতুন আছেন নতুনদের জন্য খুবই অসুবিধা হবে। আপনারা প্রথমত ইজিজেটেক প্লাস দিয়ে শুরু করেন। ইজিজেটেক প্লাস দিয়ে যদি আপনি কাজ শুরু না করেন, আপনি 80,000 টাকা ইনভেস্ট করেছেন, করার পরে দেখেন আপনার কাজটা আসার পরে কাজটা ব্রেক হয়ে গেল, কাজ কানেক্ট করতে পারলেন না, পাশের দোকান থেকে করাই নিয়ে আসতে হলো, তাহলে কিন্তু এই টাকাটা আপনার কিন্তু জলে গেল বা এটার জন্য আপনার মানে বারবারই মন খারাপ হবে। তো যাই হোক, এটা এই পর্যন্তই থাক। আমরা একটু দুইটা সফটওয়্যারের কিছু তথ্য শেয়ার করি। F64 এর বিষয়টা কেমন? F64 হলো যে এটার সিস্টেমটা এরকম কানেক্ট করা লাগে।
প্রথমত হচ্ছে যে রেডিও, যে ব্লুটুথ রেডিও অফ যে অপশন আছে এটা এখান থেকে কানেকশন করার পর আমরা এখানে নর্মালি যে স্ক্যানিং অপশন আছে, তীর চিহ্ন অলরেডি দিয়ে দিয়েছে, এখান থেকে কিন্তু আমরা কানেক্ট করতে পারছি। এখন ইএমএমসি যদি হয়ে থাকে, আপনি ধরেন বক্সে লাগিয়েছেন কি ইএমএমসি লাগিয়েছেন, ইএমএমসি যে ফিতে আছে, যে রেবন আছে, সেই রেবন দিয়ে কানেক্ট করেছেন। কানেক্ট করার পর নর্মালি কানেক্ট দিলেন, এখানে যে ইএমএমসি অপশন আছে এই অপশনে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে, এই অপশনে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। যদি আপনি আইএসপি দিয়ে থাকেন তাহলে আইএসপি টিক মার্ক করে দেবেন এবং বুট মোড, যেটা বুট মোড অন করে দেবেন। এবং নিচে একটা অপশন আছে অটোমেটিক রিকানেক্ট। অনেক সময় কি হয়, একবার রিকানেক্ট করলেন কাজ করলো না, এবার আবার মডিফাই করে আবার দিলেন, আবার কানেক্ট করলেন, আবার মডিফাই করে দিলেন। সেক্ষেত্রে আপনি যদি এখানে অটো টিকটা দিয়ে রাখেন, দিয়ে কানেক্ট দেন, তারপর কাজ হলো না, আপনি খুললেন লাগালেন, আর সঠিকভাবে যে পয়েন্ট আউটগুলো আছে, ঝালাইগুলো আছে মার্ক করে কাজ করতে থাকলেন, তখনই কিন্তু ফটাফট এটা কানেক্ট শুরু হয়ে যাবে। তা যাই হোক, আইএসপিতে বেশি ঝামেলা হয় না, যেহেতু এখানে অপশন মাত্র 3টা, সিএমডি, সিএলকে আর ড্যাটো। এই 3টা অপশন কানেক্ট করে আপনি কম্পিউটারে দিয়ে, ফোনে তো স্বাভাবিকভাবে ইউএসবি কানেকশন থাকে এবং ব্যাটারি কানেকশন থাকে, কানেক্ট দিলেই কাজ হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে ইউএফএস কিন্তু আপনার সহজে কানেক্ট হবে না। ইউএফএস এ আপনার টিএক্স1, টিএক্সওপি, আরএক্স1, আরএক্সওপি এবং ওর সাথে আলাদা করে আরএসটি লাইন জয়েন করা লাগে। আরএসটি লাইন জয়েন না করলে কিন্তু কাজ করবে না। তাই এইটা কেমন, আরএসটি লাইনটা কি সেটা একটু আমরা গুগলে সার্চ করি। ধরেন একটা ফোন স্যামসাং A34, এইটার হচ্ছে যদি আমি আইসি পিন আউট করতে চাই তাহলে কি হবে? এইটা দেখুন যে আপনার আরএসটি লাইন কিন্তু আপনাকে দেখতে হবে, এই যে আমাদের স্ক্রিনের ক্যামেরা মনে হয় চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা এবার একটু যাই। এখানে ধরুন এই যে আরএসটি লাইনের কথা বলছি, যেটা এখানে ধরুন এই যে আরএসটি লাইন, এই যে লাইনটা ছোট্ট করে দেখা যাচ্ছে আরএসটি। আপনি ধরেন এই 4টে সংযোগ কানেক্ট দেওয়ার পরে কাজ করলো না, তখন কিন্তু আপনাকে এই আরএসটি লাইনে সংযোগ দেওয়া লাগবে। এটা যদি আমরা আরো একটু ভালোভাবে অন্য মডেলটা দেখি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। সেটার জন্য আমরা একটু খুঁজে থাকি। A146B। আচ্ছা, এই যে একটা ধরেন এই মডেলটা, আমি যে নতুন যে সকেট কিনেছি সেই সকেট আমার কানেক্ট হয়নি, কিন্তু আমি F64 বাদ দিয়ে যদি EasyJet প্লাসে কানেক্ট দিই আমার 6টায় কানেক্ট হয়েছে। মোট আমি হচ্ছে 6টার উপরে কাজ করেছি একদিনে। তা সেখানে আমি একটাও এই নতুন কেবল দিয়ে কানেক্ট করতে পারিনি। কেন হয়নি, কি জন্য হয়নি আমি বুঝতে পারছি না, তবে এটা সলিউশন খুব শীঘ্রই বের করে ফেলবো। 146B M, 146B M। এই যে এইসব ফোনগুলোর কি হচ্ছে যে এই আপনার প্রিন্ট আউটগুলো সঠিকভাবে বুঝে যদি আপনি কানেক্ট করতে পারেন তাহলে কাজটা সহজ হয়ে যাবে। এখানেও এখানে দেখুন যে এই যে ছবিটা তো অনেক ঘোলা মনে হচ্ছে। ক্লিয়ার ছবি। যতটুকুনি দেখা যাচ্ছে একটু হালকা করে বোঝার চেষ্টা করেন যে আপনার RX, তারপরে RXN, RXP, TXP এবং TXN, এই 4টে লাইন বাদেও কিন্তু এই আরএসটি লাইন আছে, যেটা F64 এ কোনো সময় প্রয়োজন হয়, কোনো সময় প্রয়োজন হয় না।
সেক্ষেত্রে আপনার ইজিজেটেক প্লাসের প্রয়োজন হয়। যেহেতু এটা ইউএফএস সেকশন, এটার আছে লোন 1, লোন 2, লোন 3, লোন 4, লোন 5, মোট হচ্ছে 5টা লোন থাকে যেহেতু, তা সেই হিসাব করে এই সেকশনগুলো সঠিকভাবে কানেক্ট না হলে কিন্তু কাজ করবে না। আমরা যখন F64 এ একটা জিনিস মানে একটা ফোন কানেক্ট করার চেষ্টা করব, অবশ্যই এখান থেকে যে মানে যে ভোল্টেজগুলো আছে এগুলো মেজারমেন্ট রাখবো। যেহেতু আপনি হচ্ছে যে ফোন যখন আইএসপি করছেন, আইএসপি কানেকশন করার সময় ফোন তো কানেক্ট দিচ্ছেন ইউএসবির মাধ্যমে, সেখানে আপনার ভিসিসি ভোল্টেজটা প্রয়োজন নাই। ভিসিসি ভোল্টেজ আপনি যেটা ইচ্ছা আপনার দিলেই হবে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে আইএসপি ভোল্টেজ সিঙ্গেল বুস্টার আইএসপি যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজে টিক দিয়ে এখান থেকে আপনার সর্বপ্রথম 404 মানে 440 এই ভোল্টেজে রাখবেন এবং এখান থেকে কমে আসবে। আপনি অটো কানেক্ট দিলেন, কানেক্ট হলো না, আপনি আবার পিছিয়ে গেলেন, 434 হলো না, এরপরে 431, আপনি এইভাবে কমাতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে আপনার জিনিসটা কানেক্ট হয়ে যাবে। দেখুন, শর্ত হলো যে এই সব ফোনের মানে এই F64 এর একটা প্রবলেম হলো যে কানেক্ট করতে হলে এখানে যে কেবলগুলো ব্যবহার করতে হয়, মানে ওয়্যার, যে ওয়্যারটা খুবই ছোট হওয়া লাগবে। এটা ধরেন ইজিজেটেক প্লাস, এটা তার অনেকটা বেশ বড়, কিন্তু ওইটার ওয়্যারটা এই লেভেল করে নিতে হয়, মানে ছোট, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সর্বোচ্চ তার রেখে আপনার কানেক্ট করা লাগবে। তা আশা করি বুঝতে পেরেছেন। F64 আর ইজিজেটেক প্লাস দুইটাই সেম, শুধু এটার এক্সট্রা সুবিধা কি আপনার রিড রাইট স্পিড বেশি, আপনার হচ্ছে আরপিএমবি কিছু কিছু এসে আপনার ইউএফএস এর আরপিএমবি কপি হবে না, কিন্তু ইজিজেটাকে আপনার হচ্ছে না সরি F64 এ আপনার ইএমএমসি যদি আছে আরপিএমবি কপি করতে চান, একদম ইজিলি ভাবে কপি এবং রাইট দুইটাই সম্ভব। আবার ফাইল প্রোগ্রামিং এগুলো খুব ইজিলি হয় F64 এ। আর সমস্যা আছে যে ইউএফএস এর যে এখনো যে আপনার আরপিএমবির বিষয়গুলো থাকে, আরপিএমবি এখনো রিড রাইট অপশন তারা অ্যাড করেনি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইজিজেটেক প্লাস যদি আপনি ব্যবহার করেন, এখানে নর্মালি আপনি যে কোনো ধরনের আইএসপি করে আনলকগুলো সহজে করতে পারবেন, বিশেষ করে আনলকের জন্য সে বেস্ট। আর আমরা যেহেতু পুরনো ইউজার, সেই হিসাব করে আমাদের ইজিজেটেক প্লাসে যে ইএমএমসি যে পার্টগুলো ছিল, এখানে ইএমএমসির যে আরপিএমবি ছিল ওইটা রিড রাইট অপশন তারা রাখেনি, যার জন্য F64 এ এই সুবিধাটা এক্সট্রা আমরা পেয়েছি। দুইটা প্রোগ্রামিংয়ে আপনি যদি বোঝেন এবং প্রোগ্রামিং সম্পর্কে জানেন তাহলে আপনি জানতে পারবেন। অলরেডি আমরা F64 এর প্রোগ্রামিং যে সম্পর্কে এটা নিয়ে আমরা নেক্সট লাইভ দেওয়ার চেষ্টা করব। অলরেডি আমি একটা ডাটা শিট তৈরি করেছি এবং হয়ে যাবে। আর ইজিজেটেক প্লাসের প্রোগ্রামিং সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের যে পেজ আছে, যে ইউটিউব পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমরা অলরেডি 2টা ক্লাস আপলোড করেছি, আপনারা ওখান থেকে ধারাবাহিক পর্বগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব খুব স্বল্প সময় প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকে লাইভটা ক্লোজ করার। মোটামুটি আজকে আমরা আর কন্টিনিউ করব না। আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছোটখাটো ইনফরমেশনের মাধ্যমে আমরা আমাদের লাইভগুলো শেয়ার যে শুরু থেকে শেষ পর্যন্ত মানে কন্টিনিউ করি। পরবর্তীতে আমরা ওই যে 30 দিনে আমরা চেষ্টা করছিলাম যে 30টা তথ্যমূলক ভিডিও আপলোড করা, তা সঠিকভাবে আমার ব্যস্ততার কারণে শেষ করতে পারিনি। যার জন্য আমরা মাঝে মধ্যে আপনাদের যে ভিডিওগুলো শেয়ার করব, আপনারা লাইক, ফলো এবং শেয়ার করবেন। এবং আমাদের প্রতি শুক্রবারে আমরা সামনে থেকে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে কাজ দেখিয়ে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব। আপনারা সময় করে আমাদের লাইভগুলো দেখার চেষ্টা করবেন। আশা করি আমাদের ভিডিও থেকে উপকৃত হবেন। আর আমাদের যে সেশনগুলো ছিল, আমরা ইতিপূর্বে বর্ণীয় এবং ইজিজেটেক প্লাস নিয়ে আপনাদের ধারাবাহিক দেখিয়েছি এবং ডেট সলিউশন নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, আপনারা পূর্বের যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে আপনারা দেখে নিতে পারেন। আর ইনশাল্লাহ সামনের শুক্রবারে আমরা আবারও লাইভে আসবো। আর এর ভিতরে যদি
কখনো সঠিক সময় হয় তাহলে ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।